তাহলে কি পুরনো পার্থ চট্টোপাধ্যায়কে দলে নেওয়া উচিত ছিল, নাকি পার্থ চট্টোপাধ্যায় বিজেপিতে এত বিজেপির সুনাম করছে, বিজেপি থেকে সুনাম যাচ্ছেন, করছি না আমি। বিজেপি থেকে যাচ্ছেন? দুটো প্রশ্ন না আছে। না, আমি বলছি আমি সুনাম করছি না। আমি আমি দেখুন, যে ভালো তাকে ভালো বলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জ্ঞানেশ কুমারের বাবা নিয়ে প্রশ্ন তুলছিলেন। এই জ্ঞানেশ কুমারই তাকে জ্ঞান দিয়ে দিয়েছে কিভাবে চলা উচিত। শিক্ষামন্ত্রী শিক্ষা দুর্নীতি শুধু কি পার্থ চট্টোপাধ্যায়ের সময়ই হয়েছে? কারণ বামফ্রন্টের সময় হয়নি। বামফ্রন্টের সময় তো পরীক্ষা কি চিরকুটে চাকরি হতো, সেটা দুর্নীতি। আমি তো তখন মন্ত্রীই না, তাহলে আমি জেলে কেন? আমাকে দুর্নীতি বলা হচ্ছে কেন? টাকাটাকে এমনভাবে করিয়ে টাকিয়ে ওর সঙ্গে যুক্ত করুন। ধরুন আমি যদি অস্বীকার করতাম, কেউ না কোথায় রাখতো? তোমার বেলায় যেটা সৎ, আমার বেলায় সেটা দুর্নীতি। একটা নির্বাচন পর্যন্ত করতে, ছাত্র সংসদের নির্বাচন করতে দিল না। শুভেন্দু এসে ঠিক মাইনাস যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়, সেইগুলোকে প্লাস করবার প্রথম দিন থেকে চেষ্টা করছে। ভোট পরবর্তী হিংসাতে 21-এর পরবর্তীতে যে চিত্র দেখা গিয়েছিল, 2026-এর পরবর্তীতে কি চিত্র দেখতে পেলেন একই রকম? না, প্রথম দুদিন নিশ্চয়ই, এমনকি আমারও সাইনবোর্ড ভেঙে দিল। আমি তো দাঁড়াইনি, আমারও সাইনবোর্ড ভেঙে দিল। দলের প্রচুর ছেলের অফিস দলের দখল করে দিল, কিন্তু ওরা ভালো ট্যাকেল করেছে। শ্রমিক ভট্টাচার্য 40 জন তার বেশি গ্রেপ্তার, 50 জনের মতো গ্রেপ্তার করিয়েছেন আজকে, শোকজ করিয়েছে। শোকজ করেছেন। হ্যাঁ, শোকজ করেছেন। তো কি বলবেন, এটা কি তৃণমূল আমলে হয়েছে? সে আমাদের আমলে তো এত প্রচার করিনি আমরা, আমাদের আমলেও হয়েছে। বলো, জানো তো যে কিছু লোক চলে যায় আশ্রয়ের অভাবে, আর কিছু লোক চলে যায় তাদের স্বভাবটা যাতে না বদলাতে হয়। এখানেও করে গেছি, সিপিএমও করেছিলাম, এখানেও করছি, বিজেপি করবো। এরকম সংখ্যা আছে যারা মূলত নেতৃত্ব দেয়। পুরনো বিজেপির লোকরা যে খুব একটা এতে সহমত পোষণ করেন আমার মনে হয় না তা। যেমন তৃণমূলেও আমরা সহমত পোষণ করিনি, কিন্তু এবাদন রুদি বেঁকে তোমার জলের স্রোতের মতন যদি আসে, তাতে ভালো লোকরা মানে কর্মীরা যদি গ্রামে গ্রামে এইটা আশ্বস্ত হয় তৃণমূলের দ্বারা যে আমরা আছি তোমার পাশে। আমাদেরও তো প্রশাসন ছিল না, আমি তো গেছি সব জায়গায়, মৃতদেহ নিয়ে গেছি, বাড়ি ভাঙচুর হয়েছে গেছি। হঠাৎ আমাদের এই সাহসটা কোথায় চলে গেল? এটা যেন একটা ওভার কনফিডেন্স। সব হয়ে যাবে, ওভার কনফিডেন্স বলবো না মিসম্যাচ বলবো, আমি তো বুঝতেই পারি না। একটা বারবার প্রশ্ন ওঠে যে নব্য তৃণমূল যুব মানে যেটা নতুন আর প্রবীণ এবং নবীনের মধ্যে যে নব্য, হ্যাঁ, যে দ্বন্দ্ব, এই বিষয়টা, এটা আপনি কখনো উপলব্ধ করেছিলেন, বা আপনার কি মনে হচ্ছে এটা কি? আমি তো চিঠিও লিখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে। বটগাছ যদি বটগাছের গুঁড়ি যদি কাণ্ডর থেকে বড় হয়ে যায়, তাহলে বটগাছের কি হবে? একটা অদ্ভুত ব্যাপার। আমরা প্রবীণকে বলে যাদের এই দলে ছাঁটাই করলাম বা বসিয়ে রাখলাম, অদ্ভুতভাবে বিজেপি প্রবীণদেরকে টেনে আনলো, টেনে এনে নবীনের সঙ্গে যুক্ত করলো। ইটস এ ইউনিক অ্যাচিভমেন্ট। আমরা উল্টো পথে হাঁটলাম, কারণ প্রতিটি স্টেপস কতটা ভুল, এটা চোখের সামনে তার উদাহরণ। দিলীপ বোস চলে গিয়েছিল, দিলীপ বোস এলো, ডিতেশ তেওয়ারি মতন লিডার বসে গিয়েছিল, তাকে নিয়ে আসলো, এমএলএ করলো। রাজু ব্যানার্জি তাকে দাঁড় করলো, জিততে পারলো না, হয়তো খুব কম ভোটে হেরেছে। রাহুল সিনহাকে রাজ্যসভায় নিয়ে চলে এলো, অসীম ঘোষকে রাজ্যপাল করে দিল। এই যে পুরনো দলের তৎকালীন বিজেপির নেতারা, তাদেরকে টেনে আনা এবং নতুনের সঙ্গে বসানো, এই মিশেলটা তো, এবং বাঙালি আনা,
বঙ্কিমচন্দ্র। এর আবার দুটো প্রশ্ন জাগছে, একটা কি তাহলে কি পুরনো পার্থ চট্টোপাধ্যায়কে দলে নেওয়া উচিত ছিল, নাকি পার্থ চট্টোপাধ্যায় বিজেপিতে এত বিজেপির সুনাম করছে বিজেপি থেকে সুনাম যাচ্ছেন, করছি না আমি। বিজেপি থেকে যাচ্ছেন, দুটো প্রশ্ন না আছে। না, আমি বলছি আমি সুনাম করছি না। আমি দেখুন, যে ভালো তাকে ভালো বলতে হবে, আর যে খারাপ তাকে খারাপ বলতে হবে। তার মানে ভালো বলা মানেই যে জার্সি বদল করা তা তো নয়। আমার উপলব্ধির কথাটা আমি বলছি যে স্ট্র্যাটেজিগতভাবে আমরা অনেকটাই পিছিয়ে গেলাম। আমার মনে হয়েছে কখনো কখনো নির্বাচন কমিশনকে আমরা আরও ভালোভাবে ট্যাকল করতে পারতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জ্ঞানেশ কুমারের বাবা নিয়ে প্রশ্ন তুলছিলেন। জ্ঞানেশ কুমারই তাকে জ্ঞান দিয়ে দিয়েছে কীভাবে চলা উচিত। আর কি বলবো। তবে আমাদের একটা, আমি এখনো মনে করি যে বহু লোক কিন্তু ভোট দিতে পারেনি। 92% না না, ওই ভোট না, আচ্ছা, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে প্রচুর। শুধু যে একটা শ্রেণী সম্প্রদায়ের লোক বাদ গেছে তা তো নয়, বাদ গেছে সংখ্যা গুরু এরকমও। তাদের যে ভারতের নাগরিক, যে এই বাংলার নাগরিক, তাদের সকলকে আমি অটল বিহারী বাজপেয়ীর একটা কথা বলি, যেহেতু আমি সেই সময় অটলজির সঙ্গে আমার মমতা বন্দ্যোপাধ্যায় পরিচয় করিয়ে দিয়েছিল, এবং বাংলা থেকে অটলজি যখন শেষ নির্বাচনী প্রচার করে বেরিয়ে যাচ্ছেন তার সঙ্গী ছিলাম আমি। বলতে পারেন অটলজির বক্তৃতায় আমি মুগ্ধ, চামড। অটলজি বলেছিল এই ভারতের যারা নাগরিক তা তো ভারত মাতারই সন্তান। একটা নাগরিকেরও যদি অসম্মান হয় তাহলে ভারত মাতার অসম্মান করে। আমি এখানে তাই বলছি যে যারা প্রকৃত ভোটার, যারা ডেট, তারপর কি বলে শিফটেড, এগুলো ঠিক আছে, কিন্তু যারা ভোট দেওয়ার ক্ষমতা রাখে ভয় ত্রাসে তালা মেরে দিয়ে চলে যাচ্ছে বাড়িতে, আর জিততে চাচ্ছে না। আর আপনারা যেটা 92% ভোট বলছেন না, আসলে ভোটের যেটা বেরিয়ে গেছে সেটা কোনো দিনই সেটাই পড়তো, আর যেটা বেরোয়নি তার 92%। হিসেব করে দেখুন প্রায় 4-5%-এর বেশি হয় না। সুতরাং এটার অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ যদি আমাদের দল করত ভালো করতো, তা না করে এই আমার নেত্রী ইস্তফা দিলেন, তার টেকনিক্যাল কারণে হয়তো ইস্তফা দেয়নি, আমি বুঝেছি, কিন্তু সেটা ভালো করে চোখে লোকে দেখেনি, ভালো করে দেখেনি মানুষের চোখে। সেটা সংবিধানকে মর্যাদা, মতামত কি বলে? আমার মনে হয় তার যাওয়া উচিত ছিল, তার যাওয়া উচিত ছিল। কবে একটা কে কোন আইনবিদ তাকে বুঝিয়ে দিল, আর বা তিনি নিজে বুঝলেন ইন্টারন্যাশনাল কোর্ট। আরে ইন্দিরা গান্ধীকে তো ইন্দিরা গান্ধী কিছু করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আইনজীবী, তিনি মামলা লড়ছেন, যাচ্ছেন হাইকোর্টে সওয়াল করছেন। না না, মমতা ব্যানার্জি তো আইনজীবী, উনি তো ভিকারি পাসওয়ান নিয়েও তো কালোকোট পড়েছিলেন, আর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে কালোকোট পড়লেন। দুটোই কিন্তু প্রেক্ষাপট অন্য, ওখানে বাঁচাবার জন্য একজনকে, আর এইখানে গণতন্ত্রকে বাঁচানোর জন্য। তা আর কি করা যাবে এখন। এটা আমি হলে এসআইআরটাকে আরও বেশি গুরুত্ব সহকারে দেখতাম। তাহলে এসআইআর হতে দিতেন? এসআইআর তো মাস্ট, তা আপনি কী করে আটকাবেন? কোন রাজ্যে এসআইআর বন্ধ হয়ে আছে? সময়কালটা দেখুন। এখানে এসআইআরটা হচ্ছে নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচনে যে কর্মী নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে আছো তুমি আছো, অবনী তুমি বাড়ি আছো, সেরকম যদি করতে না হয় তাহলে তো সবচেয়ে বেশি লাভবান বিজেপিই হয়েছে। তার কাছেই তো সমস্ত কিছু, তার কাছে। একটা বিষয় বিরোধীরা বারে বারে তুলছে, দুর্নীতি তৃণমূলকে ডুবিয়ে দিল বা তৃণমূলের হারের কারণ। বারবার দুর্নীতিতে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি বা চাকরি দুর্নীতির বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়কে নাম বারবার উঠে এসছে।
শুধু কি পার্থ চট্টোপাধ্যায় নাকি আরও বড় মাথা? কারণ বারবারে বড় মাথা আছে, এটা বিরোধীরাও বলেছেন। যেমন একদিকে আপনার নাম তুলেছে, দুর্নীতিতে আপনার নাম, অন্যদিকে বড় মাথাও রয়েছে। আমি প্রথমত বলবো যে দুর্নীতি একটা বিষয় হয়ে পড়েছে, কিন্তু যেমন শ্রেণীমুক্ত সমাজের স্বপ্ন দেখেছে যারা, তা তো আজকে শ্রেণীমুক্ত সমাজ হয়নি। আর দুর্নীতি মুক্ত ভারতবর্ষ এটা সোনার পাথর বাটি। যারা বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়বো, তারা নিজেদের রাজ্যগুলোকে দেখুক, নিজের মন্ত্রিসভায় দেখুক। তোমার বেলায় যেটা সৎ, আমার বেলায় সেটা দুর্নীতি। দুর্নীতি একটা ইস্যু। আমি না যখন প্রথম এখানে চাকরি ছেড়ে আসলাম, তখন দলকে বলেছিলাম সবাইকে একটা করে বলো যে ইনকাম ট্যাক্সের ফাইল যেটা করেছে তার একটা করে ATR-এর কপি দিতে। কেউ শোনেন। তখন দল তো এত আমার কাছ থেকে পেশাদারিত্ব কথা শুনলে আমাকেই পায়ে রেড়ে করে মারে। তো আমরাই প্রথম দল লিখে পাঠিয়েছিলাম, আমার কাছে সেই চিঠির ড্রাফটও আছে, যে বাহুবলী আর অর্থবলীর থেকে যদি বাঁচতে হয় তাহলে নির্বাচন কমিশনকে নির্বাচনের খরচা বহন করতে হবে, তাহলে সমস্যা থাকে না। আর এই যে নিয়োগ দুর্নীতি, এটা রেগুলার ইভেন্ট, তাকে বড় করে ফাঁকবে, এইটাই আমি বলছি ইজ এ ক্যালকুলেটিভ মুভ টু ম্যালাইন মাই ইমেজ ইন দ্য সোসাইটি, নট ইন দ্য পার্টি, ইন দ্য সোসাইটি। মানে নিট বারবার হচ্ছে, কই ধর্মেন্দ্র কুমার তো পদত্যাগ করছে না, তো রোজ আন্দোলন হচ্ছে দেখছি। এখানে উচ্চবাচ্যও কেউ করে না। আর একটা স্বয়ংশাসিত সংস্থায় বেআইনি হতে পারে, অর্থনৈতিক অপরাধ হতে পারে, তুমি মন্ত্রীকে বলছে তুমি অপরাধী। মন্ত্রিসভা নামে একটা প্রতিনিধি হয়ে আমি অপরাধী হয়ে গেলাম কি করে, আমি তো বুঝতেই পারছি না। কিন্তু একটা প্রচার তো হয়েছে, আমার আর ঢুকিয়ে দিয়ে প্রচার, অর্থাৎ তুই জেলে ঢোক, তারপর প্রচার করে নি, আবার বেরো নিজে দিয়ে। আমার তো আইন টাইন সবই তো আমাকে নিজে একা, আমার ভাই আর বেহালার অমল, এই তিনজনকে নিয়ে তো আমি লড়াই করেছি। আর আমাকে যাদের, আমার জন্য যাদের বিপদ হয়েছে, আমি নিশ্চয়ই তাদের পাশে দাঁড়িয়েছি, দাঁড়াবো। ওটা আমার চরিত্রে নেই। আমি যদি স্বার্থ দেখতাম তাহলে আমি পার্থ হতাম না। আমি পার্থ বলেই স্বার্থ দেখিনি। পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী 2016, 2021, তার আগে তো 2011 থেকে তৃণমূল কংগ্রেস। তাহলে শিক্ষা দুর্নীতি শুধু কি পার্থ চট্টোপাধ্যায়ের সময়ই হয়েছে? কেন বামফ্রন্টের সময় হয়নি? বামফ্রন্টের সময় তো পরীক্ষা কি চিরকুটে চাকরি হতো, সেটা দুর্নীতি না। 11 সালের SLST 9, 10, 11, 12 হলো, তখন তো আমি শিক্ষামন্ত্রী ছিলাম না। কিংবা এবারে যে নন টিচিং নিয়ে যে এত প্রশ্ন হলো, এত ধরপাকড় এইসব বলছে, সেই নন টিচিংয়ে করোনা পিরিয়ডে তো আমি বাড়িতে, আমি তো আর জানি, তারপরে ইলেকশন। কিন্তু যখন খবর পেয়েছিলাম যে একটা বেনিয়ম হয়েছে, আমি তো বলেছিলাম আটকে দিতে। অ্যাপয়েন্টমেন্টগুলো যদি আটকে দেওয়া যেত তাহলে তো আজকের এই সমস্যা তৈরি হতো না। দেখুন প্রত্যেকের জয়েনিং ডেট কবে? আগস্ট 2021 থেকে শুরু। আমি তো তখন মন্ত্রীই না, তাহলে আমি জেলে কেন? আমাকে দুর্নীতি বলা হচ্ছে কেন? টাকাটাকে এমনভাবে করিয়ে টরিয়ে ওর সঙ্গে যুক্ত করুন। ধরুন আমি যদি অস্বীকার করতাম, কেউ না ও আমার, আপনাকে কোথায় রাখতেন? কিন্তু আমি জানি তাকে বিপদে ফাঁসানো হয়েছে, জানি বলেই আমি তার পাশে দাঁড়িয়েছি। সফট টার্গেট ছিলেন? সব না, ক্যারাম বোর্ডের লালগুটি তা বুঝতে পারিনি। নিশ্চয়ই আমি, আমাকে করলে বোধহয় অনেকের লাভ হয়, বিরোধীদের লাভ হয়, দলটা দুর্বল হবে,
দলে লাভ হয়, অন্যরা নেতা হবে, এই নানা রকম এক একজনের এক একটা ক্যালকুলেশনস, এবং তার এই রং ক্যালকুলেশনসের জন্যে, রং অ্যাডভাইস নেওয়ার জন্যই দলের এই ক্ষতিপূরণ। দলের মুখপাত্ররা আপনার বিরুদ্ধে রেগুলার বেসিসে দেখা গেল সাংবাদিক বৈঠক করছে, তারা আপনাকে একেবারে চোর থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রকম, টাকা আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, আপনার বান্ধবীর বাড়ি থেকে, একাধিক বিষয় বলতে থাকলেন, আপনি জেল খাটছেন, দোষী সাব্যস্ত হয়েছেন, এইসব ব্যাপারে রোজ বলতে থাকলেন, কি বলবেন সেই এখন তারা কি বলছে, সেই সেই মুখপাত্ররা এখন কি বলছেন? সেই ঋজু দত্ত, সেই কোহিনূর, আরেকটা কে অরূপ চক্রবর্তী কোথায় ঢুকে আছে কে জানে, কি বলছেন? শাক দিয়ে মাছ চাপা যায় না, মানে গন্ধ বেরোলে, ধূপ জ্বালালেও, শঙ্খ বাজলে দিয়ে গন্ধ মেটানো যায় না। তেমনি আমাকে আবর্জনা ভেবে দলটাকেই আবর্জনায় যারা ফেলে দিল, তাদের নাম তো জনগণ। জনগণই তাদের বিচার করেছে, তাদের বিচারটা অনেক আগে হয়ে গেছে আমার থেকে। পরে বিচারে যাব, দেখবো কোথায় কি হচ্ছে। এই আজকে শুভেন্দু বলেছে, আমি দেখলাম, কার্বন কপি নিয়ে যেতে হবে। তো 11 সালে তো বলেনি, ও তো 20 সাল পর্যন্ত আমাদের সঙ্গে ছিল, তো কোনোদিন বলেনি কার্বন কপি। আমি বলতে যাব কেন? তার কারণ হচ্ছে এটা আমার কাজ না, এটা একটা স্ট্যাটুটারি বডির কাজ, তার কাছে আমি হস্তক্ষেপ করব কেন? মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রশ্ন হয়, তার মধ্যে ঢুকবো? উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রশ্ন, আমি তার মধ্যে ঢুকবো কেন? তাদেরকে বলবো ঠিক মতন চালাও, ড্রাইভারকেই তো বলতে হবে গাড়িটা ঠিক মতন চালাও। তা না বলছে মালিককে ডেকানো, গাড়িটা কেন ঠিক মতন চলছে না, তাই না? এটা আমি আর কি বলবো, আমি তবু আশাবাদী যে বাংলার কিছু হোক। যদি আমরা যদি কিছু, প্রথমত আমরা বাংলার জন্য অনেকটাই করেছি, যে জায়গায় বাংলা ছিল তার থেকেও, তবে বিধান রায়ের মতন করতে পারিনি, বিধান রায়ের মতন কল্যাণী করতে পারিনি, দুর্গাপুর করতে পারিনি, হেভি ইন্ডাস্ট্রিজ করতে পারিনি। বাংলায় চাকরি নেই, এই মুখে মুখে মানুষের কথা, এটা নিয়ে কি বলবেন? কোথাও চাকরি নেই, বাংলাতেও চাকরি নেই। বাংলার মেধা অন্য জায়গায় চলে যাচ্ছে। আরে অন্য জায়গার মেধা, কেরলের মেধা যে দুবাইয়ে চলে যাচ্ছে, সেটা তো কেউ বলে না। আমরা না বড় বেশি। শিল্প কেন হলো না পার্থ এই বাংলায়? শিক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো, তাহলে শিল্প ক্ষেত্রে কেন হলো না? শিল্পে তো আমি স্টার্ট করেছিলাম ভালোভাবে, যে শ্যামপিত্রদাকে এনেছিলাম, মুকেশ আম্বানির সঙ্গে গিয়ে দেখা করেছিলাম, তাকে রিলায়েন্স সেখানে যাতে আসে, নারায়ণ কৃষ্ণমূর্তির সঙ্গে ইনফোসিস যাতে আসে, উইপ্রোর আজিম প্রেমজির সঙ্গে কথা বলতে, মানে আমি তো চেষ্টা করে অনেকটাই এগিয়েছিলাম। ওই যে বলে, তখন একটা রব উঠলো, অমিতদা এসে গেছেন, অমিতদা তখন ছিলেন, তো অমিতদার হাতে ছেড়ে দাও, আমাকে এসে শুভদা বলে শিক্ষা নাও। কেন না, তুমি ছাত্রনেতা ছিলে, তো বুঝবে ব্যথাটা। একটা নির্বাচন পর্যন্ত করতে, ছাত্র সংসদের নির্বাচন করতে দিল না। শুভেন্দু যদি এগুলো করতে পারে, ডিসিপ্লিন ফায়ার অ্যান্ড ফায়ার করে, তো এখন তার সেই যুগ নেই। এখন মানবতার যুগ, মানবতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে যদি একটা সুশৃঙ্খল বাংলা করতে পারে, তাহলে তো আমি তো খুশিই হব। একটা 15 দিনের বাংলাকে কেমন লাগছে? 15 দিনের নতুন যে শপথ নেওয়ার পর থেকে কেমন লাগছে? এটা তো অ্যাকশন চলছে, এটা তো হৈবব সূর্যবংশীর মতন খেলা, প্রতি বলে 6 হবে, তার জন্য খুলে রাখে লোক। এটা তো তা না, এটা তো ওয়ানডে ক্রিকেট না, 2020 নয়। ধৈর্য ধরে রাহুল দ্রাবিড়ের মতন, গাভাস্করের মতন থাকতে হবে। টেস্ট ম্যাচ তো 5 বছরের খেলা, 5 দিনেরও খেলা ছিল, তো 5 বছরের
অপেক্ষা করো, নিশ্চয়ই কিছু একটা করবার ইচ্ছে নিয়ে তখন কাউকে বাধা দিতে নেই, সে করুক না। আমার রাস্তায় নামতে হবে কেন? রাস্তায় নামতে হবে, তুমি রাস্তায় না নেমে কর্মীদের বাড়িতে যাও বা তাদের পাশে থাকো, সেটাই রাস্তার নামা। এখান থেকেই যদি আমি বলি এই সরকার ঝুটা হয়, বাজে হয়, মানুষ খুব বেশি অ্যাকসেপ্ট করবে না বলেই আমার ধারণা। মানুষ বলছে আরে এই তো সব এলো, একটু দেখি না কি হয়। আচ্ছা, আপনি এই যে বলছেন কর্মীদের বাড়ি যাওয়ার কথা, কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল একটা, আপনি প্রশ্ন বললেন হচ্ছে। তৃণমূলের পতনের কারণ। মুকুল রায় থেকে পার্থ চট্টোপাধ্যায় বা তৃণমূলের শুভেন্দু অধিকারী থাকলে কি এই পরিবর্তন আজকে বাংলায় দেখতে হতো না? সেটা খুব কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন এই কারণে, তবে দল সংঘবদ্ধ দল থাকলে যতটা বেশি রাজনৈতিক লড়াইয়ে নেওয়া যায়, একটু একটু শাখা পোশাখা ছেটে দিয়ে গাছকে দিয়ে এরকম লাগে না দেখতে, গাছ শক্তিশালী কিন্তু ছাটা ছাটা গাছ, আবার জল টল পেলে বড় হবে। তৃণমূলের বর্তমান অবস্থায় সেরকম ছিল। এখনও আশা করব যে দলের থেকে যদি শিক্ষা নেয় সবচেয়ে ভালো হয়। আমি তো অনেকবার বলেছি যে অভিষেককে যদি এই বুদ্ধিতে কেউ দিত, বা আইপ্যাককে যদি এই কেউ বুদ্ধি দিত, আইপ্যাক তো পালিয়ে গেছে, যাই না গোদরেজে আর আছে কি না, যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল আমি চেষ্টা করেছি আমার মতন, কিন্তু আমি সফল হতে পারিনি। দিদি তুমি ঠিক করো কী করবে, দ্যাট উড হ্যাভ বিন এ বেটার জেস্চার। এখনো দিদি বলছেন, এখনো আমরা বলছেন, দিদি কি খোঁজ রাখে পার্থ চট্টোপাধ্যায়? বলেছি না, কে তোমার খোঁজে রাখে রাখুক, আমি মা তোমার খোঁজে রাখি মা। তো আমি রাখবে না তো, সে মুখ কোথায় বলো তো, তো সে মুখ কোথায়? তুমি যে আমার সামনে দাঁড়িয়ে থেকে বলবে যে পাথদা তুমি এটা করেছো, পাথদা এটা করেছো, এইটাই তো মমতা। মিসড কেউ নেই। শুভেন্দু এসে ঠিক মাইনাস যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়, সেইগুলোকে প্লাস করবার প্রথম দিন থেকে চেষ্টা করছে। ও সীমান্তে ভারতের নিরাপত্তার ব্যাপারে জোর দেওয়ার কথা দেয়নি, ও দিয়েছে। এটা তো একটা ঘটনা। ও অফিসারদের বলেছে তুমি বলা যাবে না, অফিসারদের সামনে রাজনৈতিক ভাষণ দেওয়া যাবে না কোনো প্রশাসনিক বৈঠকে। দিজ আর অল কি বলবো, পরিস্থিতির উপরে বিচার করে তারা ও সিদ্ধান্ত নিচ্ছে। ও সিদ্ধান্তটা তো এখানকার না, ওরও একটা হাই কমান্ড আছে। হাই কমান্ড আজ তুমি বললে যে 15 দিনে এই সরকার তো ভালো, আপনার কী মত? 15 দিনে এখনো মন্ত্রিসভা করতে পারলো না, কী মত দেবো বলো তো? 43টা দপ্তরের 42টা দপ্তরের মুখ্যমন্ত্রীর হাতে। তো সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একে দেখছি ক্রীড়ামন্ত্রীকে দেখছি কুচবিহার থেকে বলছে সল্টলেকের এটা ভেঙে দাও। ভেঙে দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে এটা বিরাট কাজ, এটা বিরাট কাজ। কিন্তু যদি তার বদলে বলতো যে ক্রীড়া দপ্তরে সে ক্রীড়ার কী করে উন্নতি হয় তার জন্য আমি এই করলাম, দ্যাট উড হ্যাভ বিন এ বেটার অ্যাপ্রোচ। আমি বলছি যে প্রতিবাদ করে আমি এসেছি, প্রতিহিংসা নেব বলে তো আমি আসিনি। হবে, ধীরে ধীরে হবে। আর তোমরা এই এই তাড়াহুড়োটা বড় আমার কাছে একটু মনে হচ্ছে প্লেইং টু দ্য গ্যালারি, এটা মনে হচ্ছে। যেটা সহজ কাজ সেই কাজটা আগে নিচ্ছে। আচ্ছা, আমি একবার শেষ প্রশ্ন করব। বাংলার মানুষের কাছে ভরসা হারিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, যেটা বললেন, বিজেপি কি ভরসা রাখতে পারবে বাংলার মানুষের? সেটা তো তারা ঠিক তারা জানবে যে বিজেপি ভরসা রাখতে পারবে কি পারবে না। আর আমরা দেখছি যে মানে দল, তৃণমূল কংগ্রেস দল হিসেবে ভরসা পেতে হলে তাহলে আজকের যে ভুলগুলো, সেই ভুলগুলোকে যদি সংশোধন করে, আবার আমি বলি যে কথা,
লিডিং ফ্রম দি ফ্রন্ট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই করতে হবে যদি এই দলকে উজ্জীবিত করা যায়। কারণ এছাড়া তো তৃণমূলের দ্বিতীয় কোনো লিডারশিপ নেই যে এই মরা গাঙে ভাঙনের জোয়ার আনবে। সেকেন্ড ইন কমান্ড আপনি বলছেন দ্বিতীয় কোনো নেই, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কাছে কোনো কমেন্টই ছিল না, আমার কাছে একটাই কমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়। শাস্তি পেয়েছি হয়তো বা কেউ কেউ বলে জেলেও ঢুকেছি, তাতে নো ম্যাটার। আমি সহ্য করতে জানি, আমার কাছে সহ্য এবং ধৈর্য আমি রাখতে পারি। এখন বলছি কেন, তখন বলিনি কেন? তখন বলিনি কর্মীদের জন্য, আমার সহানুভূতি দেখানো বন্ধুদের জন্য। এখন বলছি কেন, যে সেদিন বলেছিলাম মুখ খুলব, সেদিন জানতামও না যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে। আমি সেদিন বলেছি, নট দ্যাট যে আমি আজকে বলছি। আমি কেন অভিষেকের জন্য দুঃখ হচ্ছে, যে অভিষেকের পার্ষদরা সবচেয়ে আগে অভিষেক বিরোধী হলো, তারাই দায়ী করলো। আমি তাকে দায়ী করতে চাইনি এই কারণে, সে দায়ী, নিশ্চয়ই দায়ী, কিন্তু সমভাবে আইপ্যাক এবং তার পার্ষদরা, যারা সেনাপতি বলে আর বড় বড় কেক নিয়ে তার জন্মদিন পালন করে তার রাজনৈতিক ভবিষ্যৎটাকে ক্ষণস্থায়ী করেছে, তারা এটা যদি তাকে আরও বাড়াতে হয়, তার এখান থেকেই শিক্ষা নিয়ে তাকে এগোতে হবে। আর দলকেও, মমতা ব্যানার্জি যতই তার প্রবীণ হন, তার তেজ এবং তার আগুন নিশ্চয়ই তৃণমূলের অন্য নেতাদের থেকেও তার এখনও পর্যন্ত মানুষের কাছে যতটা বিশ্বাসযোগ্যতা আছে, অন্য কাউরই সেটা নেই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং বাংলায় তৃণমূলের ভরাডুবি হলেও তার কাছে নেত্রী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়। ধৈর্য এবং সহ্যকে সঙ্গে নিয়ে তিনি এখনও চান তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও ফিরে আসুক। ক্যামেরায় তানসিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।